গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, চাকরি। গাড়ি নতুন, বউ নতুন, চাকরি নতুন। চাকরিটা জুটিয়াছে কৌশলে। শোভারানীকে পাশে বসাইয়া শহরের বাহিরে প্রকৃতি শোভা দেখিতে আর ফাঁকা হাওয়া খাইতে বাহির হওয়াটাও ঘটিয়াছে কৌশলেই। কাল বিকালে বাড়ি সকলে গিয়াছে এক ভাইপোর বিবাহ উপলক্ষে বর্ধমান। শোভারানীর বাপের বানানো অসুখের ছুতায় তারা দুজনে থাকিয়া গিয়াছে। আজ বারাসাতে বাপের অবস্থা দেখিয়া হয় শোভা যাইবে বর্ধমান, না হয় শোভা যাইবে না, এই হইয়াছে ব্যবস্থা। মনটা বড় খুশি ছিল মহেন্দ্রজিতের। মিথ্যার অস্ত্রে দুদিনের সংক্ষিপ্ত হানিমুনটুকু আয়ত্ত করবার জন্য যতটা নয়, চাকরিটার জন্য তার চেয়ে ঢের বেশি। থাকিয়া থাকিয়া অকারণে সে হর্নটা টিপিয়া দিতেছিল, প্যাক প্যাক। মন খুব খুশি থাকিলে শ্বশুর দত্ত গাড়ির হর্ন টিপিতে যেন মজা লাগে। চাকরির জন্য মনটা খুশি আছে এ কথাটা বলিতে শ্বশুর দত্ত বউটি কিন্তু মুখ বাঁকাইয়া হাসিল। ভারী তো চাকরি, তার জন্য আবার আনন্দ। নাইবা করতে তুমি চাকরি, 1 মাস খেটে 100টা টাকা। কোচকানো ঠোঁটের মহেন্দ্রজিৎকে আরও খুশি করিয়া দিল। সে হাসিয়া বলিল, প্রথমেই লোকে বুঝি 1000 টাকার চাকরি পায়। থাকো বাড়ির মধ্যে, চাকরির বাজারের ব্যাপার তুমি কি জানবে? তাও বাবার জন্য পেলাম। বাবা ব্যবস্থা না করলে ভূষণবাবু আমায় কলা দেখিয়ে বিদায় করে দিতেন। 100তে ঢুকলাম এখন, 2-1 বছর যাক, কাজকর্ম শিখি, আস্তে আস্তে ভূষণবাবুই সব ব্যবস্থা করে দেবেন। যদি না করেন? যাবেন কোথা না করে? আমার জন্য উনি কিছু না করলে ওর ছেলের জন্য বাবা কিছু করবেন না, কলা দেখিয়ে দেবেন। কথায় কথায় কলা দেখানোটা মহেন্দ্রজিতের মুদ্রা দোষ। আরও কিছুদিন পরে শোভারানী হয়তো একেবারে খেয়াল করবে না। এখন মাঝে মাঝে তার হাসি পায়। কলা কলা কলা, মা গো মা, কি কলাটাই তুমি দেখাতে পারো। আচ্ছা, এমনিভাবে একজনের ছেলেকে আরেকজনের আপিসে না নিয়ে যার যার ছেলেকে নিজের নিজের আপিসে নিলে তো হতো। সরল হাসি ও সরল প্রশ্নে মহেন্দ্রজিতের ভর্তি বুকটা আরও কিসের আবির্ভাবে যেন ছাপাইয়া গেল। নতুন গাড়িটার স্বচ্ছন্দ গতির চেয়েও সহজ ও আরামপ্রদ গতিতে কি আনন্দেই এই স্ত্রীর সঙ্গে আগানো চলিবে জীবনের পথে। গাড়ির গতিবেগ সে স্লথ করিয়া নিল। তাই কি হয়? যা তা বলতো না লোকে। 2জন ডিরেক্টর বাবাকে পছন্দ করে না, তারা গোলমাল করত। তাছাড়া এরপর যখন উপরে উঠাতে হবে তখন কত লোক আছে আপিসে, তাদের ডিঙিয়ে শুধু নিজের ছেলেকে। কথাটা সে শেষ করিল প্রাণ বাঁচানোর বদলে রাস্তার একটা কুকুরকে বিশ্রী একটা গাল দিয়ে। গালটা শুনিয়া শোভারানী মুচকিয়া একটু হাসিল। শহরের শেষ প্রান্তও তারা কিছুক্ষণ আগে পার হইয়া আসিয়াছে। এদিকে মহেন্দ্রজিৎ আগে আর কখনো আসে নাই। মোটর হাঁকাইয়া বেড়ানোর ফ্যাশন প্রচলিত করার আভিজাত্য এ পথটির নাই। সেরকম প্রশস্তও নয় পথটা, কিন্তু ভারী নির্জন। কয়েকটা সাধারণ গ্রাম পার হওয়ার পর গরিবদের শহরতলির খানিকটা ছিটকানো অংশের মতো একটা গ্রাম পাওয়া গেল। শরৎকালের শিশু সূর্যের কিরণ দামি সোনার বর্ণচ্ছটার মতো দুপাশের ঘরবাড়িতে ছড়াইয়া পড়িয়াছে। যেসব বাড়িতে মেয়েদের গায়ের 2-4খানা গয়না ছাড়া কম দামি সোনারও বড় অভাব। ডাকাতের রাহাজানের ভয়ে শোভারানী গায়ের অনেক সোনা বাড়িতে খুলিয়া রাখিয়া আসিয়াছিল। গায়ে তার যে সোনা আছে, একা একা স্বামীর পাশে বসিয়া মোটরে হাওয়া খাওয়ার পক্ষে তাই যথেষ্ট। কিন্তু মনের ভুলে সরু চেনহাটটির বদলে বিছাহাটটি না পড়িয়া আসায় মনটা বড় খুঁতখুত করিতেছিল শোভারানীর। পথের পথিক, বিশেষত দুপাশের বাড়ির মেয়েরা কেউ কেউ মুহূর্তের জন্য হইলেও দেখিতে তো পাইতেছে তাকে। এই সরু ছোট বাজে হাটটা নজরে পড়িলে না জানি কি ভাবিতেছে তারা। জানো, মনটা খুঁতখুত করছে। বিছে হাটটা পর্যন্ত পরে আসতে ভুলে গেছি, এমন খালি খালি লাগছে গলাটা।
মহেন্দ্রজিৎ পরিহাস করিয়া বলিল, ভালোই হয়েছে, বিছিহার যদি কামড়ে দিত। শোভারানী অসন্তুষ্ট হইয়া বলিল, তুমি তো ঠাট্টা করবেই, নিজে তো দিব্যি সোনার ঘড়িটি লাগিয়ে এসেছ বিয়ের। ও মা, ঘড়িটাও যে আনিনি আমি। কি হয়েছে আমার আজ? হাতটাও তাই এমন খালি খালি লাগছে। বিছা হাড় ও হাতঘড়িটি না আনার আফসোস ফুরাইবার আগেই গ্রাম ফুরাইয়া গেল। কিন্তু একটা লাইট রেলওয়ের লাইন পার হওয়ার পর দেখা গেল গ্রামটির এতদূর তফাতে একটি গ্রামতলি গড়িয়া উঠিয়াছে। ভিন্ন একটা গ্রামই হয়তো হইবে, কিন্তু এমন অসম্বন্ধভাবে পাড়া কয়েকটি ছড়াইয়া আছে, ক্ষেত, আমবাগান, প্রকৃতির ব্যবধানে এমন কতগুলি ছাড়া ছাড়া বাড়ি আছে যে গ্রামতলি সংজ্ঞাটি মানায় ভালো। এমনি একটি প্রায় নিঃসঙ্গ ইট বাহির করা ছোট একতলা বাড়ির সামনে 5 কোণা ছোট বাগানটির চিকলি চারার বেড়ার গায়ে বসানো বাঁশের বাতা দিয়া তৈরি গেটটি ঘেঁষিয়া দাঁড়াইয়া একজন প্রায় 6 ফুট লম্বা যুবক বিড়ি টানিতেছিল। সম্মুখ দিয়া মোটরটা হুঁশ করিয়া পার হইয়া যাওয়ার সময় মুখ হইতে বিড়িটা নামাইয়া সে এমন একটা অদ্ভুত মুখভঙ্গি করিয়া শোভারানীকে একটা খাপছাড়া নজর দিল যে গলা ও বাঁ হাতের কবজির শূন্যতা যেন বিছার মতোই কামড় দিতে লাগিল তাকে। মহেন্দ্রজিৎ বলিল, ওর বাড়িটা যে এদিকে, ভুলেই গিয়েছিলাম। কার বাড়ি? জয়গোপালের। ওই যে লম্বা মতো ছেলেটা দাঁড়িয়ে বিড়ি টানছিল, ও। ওর কাছে তো চাকরিটার খবর পেয়েছিলাম। বাবাও জানতেন না ভূষণবাবুর আপিসে লোক নেওয়া হবে। বাবার একটা চিঠির জন্য জয়গোপাল আমার কাছে গিয়েছিল। আমি তো নিয়ে গেলাম বাবার কাছে। বাবা শুনেই ওকে কলা দেখিয়ে বললেন, না বাপু, চাকরির জন্য আমি কাউকে রিকমেন্ডেশন লেটার দিই না। বলেই ছুটলেন ভূষণবাবুর কাছে। তোমার বন্ধু বুঝিও? বন্ধু না ছাই, সেই কবে ছেলেবেলা 2-1 বছর একসঙ্গে স্কুলে পড়েছিলাম। ফিরিবার সময় দুর্ঘটনাটি ঘটিয়া গেল এই বাড়িটির সম্মুখেই। মোটর যে হাঁকায় সেই জানে কত আশ্চর্য রকমের হাঁদা ও অসাবধান মানুষ বাস করে পৃথিবীতে। কিন্তু এ অভিজ্ঞতা এখনও মহেন্দ্রজিতের জন্মে নাই যে এমন মানুষও এ জগতে থাকিতে পারে। কয়েক হাত তফাতে সজোরে ও সশব্দে যে গাড়িটা আসিতেছে, শটান তার সামনে আসিয়া দাঁড়ানোর মতো সাংঘাতিক দুর্বুদ্ধিতে যার মগজটা ঠাসা। কুকুর বিড়াল হইলে চাপা দিয়া এসে চলিয়া যাইত। মানুষ, বিশেষত চেনা মানুষ বলিয়া হঠাৎ সে এমন ভ্যাবাচেকা খাইয়া গেল যে যা সম্ভব ছিল না করিতে গেল তাই। ব্রেক কষিবার সঙ্গে সঙ্গে জীবন্ত বাধাটির পাশ কাটাইয়া যাওয়ার জন্য স্টিয়ারিং হুইলটাও দিল অনেকখানি ঘুরাইয়া। ফলে জয়গোপালদের চিকলি চারার বেড়া চুরমার করিয়া একটা ডিগবাজি খাইয়া গাড়িটা স্থিতি লাভ করিল বাগানের মাঝখানে। কাত হইয়া স্থিতি লাভ করিবার জন্য 2টি চাকা উঠিয়া রইল শূন্যে। মানুষকে মাঝে মাঝে খুন জখমের উত্তেজনা সরবরাহ করাও মোটর গাড়ির একটা কর্তব্যের মধ্যে। উত্তেজনাটা এমন উপভোগ্য যে সবসময় জোটে না বলিয়া অনেকে আফসোস পর্যন্ত করে। প্রচণ্ড শব্দ, তীব্র আর্তনাদ, জমজমাট ভিড়, প্রশ্ন, মন্তব্য আর উপদেশের কোলাহল, পুলিশ আর অ্যাম্বুলেন্সের আবির্ভাব, রাজধানীর রাজপথে আদর্শ মোটর দুর্ঘটনার এইগুলি প্রধান অঙ্গ। আমাদের এই দুর্ঘটনাটি যদিও ওসব বড় বড় দুর্ঘটনার তুলনায় একরকম কিছুই নয়, তবু পুলিশ ও অ্যাম্বুলেন্সের আবির্ভাব ছাড়া বাকি সমস্তই একে একে গেল ঘটিয়া। শব্দ শুনিয়া জয়গোপালের বাড়ির সকলে, পাড়ার কয়েক বাড়ির প্রতিবেশী ও পথের পথিক আসিয়া জোটায় ভিড় জমিল নেহাত মন্দ নয়। গাড়ির ভিতর হইতে দুজনকে টানিয়া বাহির করার পর বোঝা গেল কিছু কিছু জখম হইলেও মারাত্মক আঘাত সম্ভবত কারোর লাগে নাই। শরীরের অনেক স্থানেই কাটিয়া ছিঁড়িয়া গিয়াছে দুজনের। মহেন্দ্রজিতের কপালের একটা ক্ষত হইতেই রক্ত ঝরিতেছে বেশি। শোভারানীর প্রায় বোচা নাকটা একেবারে ছেঁচিয়া গিয়াছে। জয়গোপাল মহেন্দ্রজিৎকে জিজ্ঞাসা করিল, কোথায় বেশি লেগেছে বুঝতে পারছ? মহেন্দ্রজিৎ বোকার মতো বলিল, না। তুমি অমনভাবে গাড়ির সামনে গিয়ে পড়লে কেন? এ প্রশ্নের কি জবাব দিত জয়গোপাল সেই তা জানে।
দুজনের হাত পা কিছু ভাঙিয়াছে কিনা অবিলম্বে সেটা জানিবার প্রয়োজনের তলে প্রশ্নটা চাপা পড়িয়া গেল। তাছাড়া চারিদিক হইতে যে প্রশ্ন বর্ষিত হইতেছিল, বৃষ্টি ধারা হইলে বাগানে বন্যা আসিত। প্রতিবেশী একটি ছেলেকে লাইট রেলওয়ে লাইনের ওপারে অম্বিকা ডাক্তারকে ডাকিতে পাঠাইয়া জয়গোপাল নিজের বন্ধুর হাত পা যতটা পারে নাড়িয়া চাড়িয়া পরীক্ষা করিয়া দেখিয়া বুঝিতে পারিল, দেহের অন্য কোনো অংশ যদি তার গুড়াও হইয়া গিয়া থাকে, এই অঙ্গ কয়েকটি আস্তই আছে। শোভারানীর নাকের যন্ত্রণা কিন্তু তার শরীরের অন্য অংশগুলির অবস্থা নির্ণয়ের চেষ্টা ব্যর্থ করিয়া দিল। জয়গোপাল বলিল, মা, ওকে ভেতরে নিয়ে যাও। রক্ত দেখিয়ে মা উপক্রম করিয়াছিলেন কাঁদিয়া ফেলিবার, কিন্তু দুচোখ শক্ত করিয়া বন্ধ করিয়া ফেলার কান্নাটা পরিণত হইয়াছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া থরথর কাঁপুনিতে। ছেলের ডাকে তিনি চোখ মেলিলেন, একবার শিহরিয়া উঠিলেন, তারপর একাই জড়াইয়া ধরিয়া শোভারানীকে তুলিতে গেলেন কোলে। নিজের 3 বছরের ছোট মেয়েটিকে কোলে তুলিতে যার কষ্ট হয়, শোভারানীকে তিনি কেন তুলিতে পারিবেন? সেজ মেয়ে কনক ও জয়গোপালের বউ বিনা সাহায্য করায় 3টি ক্ষীণাঙ্গী বাহিকার সমবেত শক্তি শোভারানীর আহত দেহটিকে অন্তরে লইয়া যাইতে পারিল। মহেন্দ্রজিৎ ভেতরে গেল জয়গোপালের কাঁধে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে। হতভম্ব ভাবটা তার দ্রুত কাটিয়া যাইতেছিল। জয়গোপালের ঘরে চৌকিতে গুটানো বিছানার নিচেকার ময়লা শতরঞ্চিতে বসিয়া হঠাৎ সে ভয়ানক রাগ করিয়া বলিল, দেখো দেখি কি কাণ্ড করলে তুমি! তোমার মতো কেয়ারলেস হাদা ও কোথায় গেল? সাদা জামা কাপড়ের এখানে ওখানে রক্তের ছাপ, বসিবার ভঙ্গিতে একটা অদ্ভুত অসহায় ভাব, বাঁ গাল বাহিয়া কেঁচোর মতো রক্তের রেখাটির আঁকা বাঁকা ধীর নিম্নগতি। এ সমস্তের সঙ্গে তার মুখের এতক্ষণের শকাতর ভয় ও থতমত ভাবটা বেশ মানাইয়াছিল। এবার পরপর এই আকস্মিক ক্রোধ ও উদ্বেগের ছায়া পড়ায় তার মুখখানা যেন তারই নিজস্ব সর্বাঙ্গীন বিপন্নতার আবেষ্টনীতে অভিনেতার মুখের মতো খাপছাড়া হইয়া গেল। স্ত্রী সম্বন্ধে এতক্ষণ তার কিছুমাত্র মাথা ব্যথা ছিল না খেয়াল করিয়া। জয়গোপালের মুখে যে মৃদু হাসিটুকু দেখা দিল, সেটা কিন্তু দেখাইল আরও বেমানান, আরও অস্বাভাবিক। তুমি হাসছ? আমার এমন সর্বনাশ করে তোমার হাসি পাচ্ছে? জয়গোপাল মাথা নাড়িয়া বলিল, না ভাই, হাসিনি। হাসব কেন? তোমার স্ত্রীর বেশি লাগেনি। একবার দেখে আসি, চলো। খোঁড়াইতে খোঁড়াইতে মহেন্দ্রজিৎ পাশের ঘরে গেল। এবারের মধ্যে এই ঘরখানায় একটু সাজানো। যে কয়েকটি দামি জিনিস আছে বাড়িতে, ঘরে ঘরে ভাগনা করিয়া এই ঘরেই জমায়ে রাখা হইয়াছে। মেয়েরা বেড়াইতে আসিলে তাই এ ঘরেই তাদের বসিতে দেওয়া হয়। দেয়ালে ছবি ও ফটো টাঙানো আছে। দক্ষিণের দেয়াল ঘেঁষিয়া পাতা আছে 3 পুরুষের একটি খাট। উত্তরের দেয়াল স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছে একটি আলমারি এবং একটি বেঞ্চির উপরে গোটা 2 নতুন ও কয়েকটি পুরনো বিবর্ণ বাক্স। এছাড়া 2খানা নতুন চেয়ার ও একটি টেবিলও ঘরে আছে। চুনো রঙের বিরহে বিমর্ষ দেয়াল ও জানালা কপাট, সেকেলে খাটটিতে ছেঁড়া তোষকের বিছানা, কোণে টাঙানো দড়িতে ময়লা জামাকাপড় ঝুলানো, সময়ের অনাচারে আত্মহারা বাক্স প্যাটরা। এ সমস্তের মাঝখানে জয়গোপালের বিবাহের নতুন চকচকে আসবাব কয়েকটিকে যেমন খাপছাড়া দেখায়, এবারের মেয়েদের মধ্যে শোভারানীও পাইয়াছে তেমনি একটি বৈশিষ্ট্য। 1 গামলা ঠান্ডা জলের উপর সে ঝুঁকিয়া আছে। অঞ্জলি ভরিয়া তার নাকে জল দিতেছে বিনা। স্বামীকে দেখিয়া বিনা তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানিয়া দিল। শোভারানী শকাতর গুমরানির সঙ্গে বলিল, ওগো, আমার নাকটা একেবারে গেছে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? মহেন্দ্রজিৎ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করিল, আর কোথাও লাগেনি তো তোমার? লাগেনি, সমস্ত শরীর চুরমার হয়ে গেছে। মৃদু স্বরে মহেন্দ্রজিৎ বলিল, হাড় বোধ হয় ভাঙিনি কোথাও, কেটে ছিঁড়ে গেছে। নাকেই বেশি লেগেছে।
শোভারানী রাগিয়া তীক্ষ্ণ খোনা গলায় বলিল, তুমি তো সব জানো, মস্ত ডাক্তার তুমি। ওগো মাগো, কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমারও যে সারা গায়ে রক্ত লেগেছে, কপাল দিয়ে রক্ত পড়ছে, কিছু হয়নি তো তোমার? মহেন্দ্রজিৎ বলিল, এই পায়ে আর এই হাতে খুব চোট লেগেছে, আর অনেকটা জায়গা কেটে গেছে। নাকটা বুঝি খুব টনটন করছে তোমার? নাকের কনকনানিতে শোভারানীর দুচোখ দিয়া টসটস করিয়া গামলার লাল জলে জল ছড়িয়া পড়িতেছিল। সম্ভবত এ জলের পর্দায় তার দৃষ্টি ঝাপসা হইয়া গিয়াছিল বলিয়াই এর আগে স্বামীর অবস্থাটা নজরে পড়ে নাই। বিনা এক অঞ্জলি জল তার নাকে প্রয়োগ করায় সে মুখেও স্বামীর কথার জবাব দিতে পারিল না, মাথাটাও নাড়িতে পারিল না। জয়গোপালের মা বলিলেন, দাঁড়িয়ে রইলে কেন বাবা তুমি? বসো এই চেয়ারটাতে, নয় শুয়ে পড়বে তো তাই পড়ো। কি বাঁচানোটাই ভগবান আজ বাঁচিয়েছেন। এখনও আমার বুকটা ধরফর করছে। শোয়া পাচানার বাতাস এনে ওবেলা হরির লুট দেব, মানত করেছি। একদিন পরে এমনভাবে তুমি আবার এ বাড়িতে আসবে তা কিন্তু স্বপ্নেও ভাবিনি বাবা। কত বড় হয়ে গেছো তুমি, প্রথমে চিনতেই পারিনি তোমাকে। চিনতে পেরেই, না বাবা তুমি শও, বড় যন্ত্রণা হচ্ছে তোমার। বলিতে বলিতে মলিন আঁচলে সস্নেহে সন্তর্পণে মহেন্দ্রজিতের কপালে রক্ত মুছিয়া লইলেন। ছেলের সঙ্গে স্কুলে পড়িবার সময় নিজের বাড়িতে নিষিদ্ধ অনাচারগুলি করার ও আচার প্রভৃতি কতগুলি অখাদ্য খাওয়ার সুবিধার জন্য যে মাঝে মাঝে এ বাড়িতে আসিত, তাকে মাসি বলিয়া ডাকিত এবং স্নেহ করিবার অধিকার দিত, তার কপালের রক্ত বলিয়াই বোধ হয় মার মনের স্বাভাবিক রক্তের আতঙ্কটা মাথা তুলিতে পারিল না। অম্বিকা ডাক্তার আসিতে আসিতে বাজিয়া গেল 11টা। মোটর দুর্ঘটনায় এত কম আঘাত লাগিয়াছে দেখিয়া অম্বিকা ডাক্তার যেন ক্ষুণ্ণ হইয়া গেলেন। মাথা নাড়িয়া বলিলেন যে না ডাকিলেই হইতো তাকে, যেখানে যেখানে কাটিয়া গিয়েছে একটু টিনচার আইডিন আর শোভারানীর নাকে যেমন জল দেওয়া হইতেছে ব্যথা না কমা পর্যন্ত তেমনি দিয়া গেলেই ব্যাপার চুকিয়া যাইত। তবু কয়েকটা ব্যান্ডেজ তিনি বাঁধিলেন এবং যাওয়ার সময় জয়গোপালকে আড়ালে ডাকিয়া দাবি করিয়া বসিলেন ফি। এ বাড়িতে আগে 3বার আসার দরুন তার 3 দুগুণে 6 টাকা ফি বাকি আছে। আজ তিনি কোনো মতেই ধারে কারবার করিবেন না। অম্বিকে ডাক্তার একটা হাতল ভাঙা চেয়ারে বসিয়া বলিলেন, না চলবে না, এই বসলাম আমি, টাকা পেলে উঠব। আগের টাকা দেবে না জানি, আজকের ফিটা আমার চাই। জয়গোপাল তখন টাকার সন্ধানে গেল। ছাদে উঠিবার সিঁড়ির নিচে আবছা অন্ধকার ঘুপচির মধ্যে ছোট একটি জলচৌকির উপরে দেওয়ালে ঠেস দিয়া শ্রীকৃষ্ণের একটি বাঁধানো ছবি আছে। ছবিটির সামনে বসিয়া তার বাবা নন্দগোপাল ধ্যান করিতেছিলেন। সংসারে তার মন নেই। চাকরি ছাড়ার পর আজ 5 বছর একবেলা হবিষ্য করেন। কৃষ্ণ চিন্তায় দিন কাটান। মাঝে মাঝে শ্রীকৃষ্ণের জন্য কাঁদেনও। বছর 7 আগে তার যখন 87 টাকার চাকরিটা বজায় ছিল এবং জীবন বীমার 1002 টাকা পাইয়া নিজেকে মস্ত বড়লোক ভাবিতে আরম্ভ করিয়াছিলেন, 1.5 টাকা সুদে একজন প্রতিবেশীকে তখন 104 টাকা কর্জ দিয়াছিলেন। এতকাল প্রতিবেশীটি 1 পয়সা সুদও দেয় নাই, আসলও দেয় নাই। কিন্তু পাড়ায় নন্দগোপালের ধ্যান ধারণার খ্যাতি রটিবার পর হঠাৎ একটি মেয়ে মারা যাওয়ায় প্রতিবেশীটির মনে আসিয়াছিল অস্বস্তি। কয়েক মাস আগে একটা বড় মোকদ্দমায় হারিয়া সে অস্বস্তি দাঁড়াইয়া গিয়াছে ভয়ে। মাঝে মাঝে অযাচিতভাবে সে 2-5 টাকা নন্দগোপালকে দিয়া যায়। খোলামকুচির মতো নন্দগোপাল টাকা কটিকে ঠেলিয়া দেয় জলচৌকির নিচে। বাড়ির কেউ প্রার্থনা জানাইলে জলচৌকির তলাটা হাতটাইয়া টাকা থাকিলে বাহির করিয়া দেন, না থাকিলে একগাল হাসিয়া মাথা নাড়িয়া বলেন, টাকা তো নেই। কাল বাজার করার পয়সা না থাকায় একবার জলচৌকির বাক্সটি হাতটানো হইয়াছিল। তবু জয়গোপাল প্রথমে বাবার কাছেই টাকার খোঁজে গেল। আগে একবার চুপি চুপি জলচৌকিটি উঁচু করিয়া কোণের দিকে সে 2টি টাকা পাইয়াছিল। নন্দগোপাল হাতড়াইয়া তার সন্ধান পান নাই। বলা মাত্র জয়গোপাল চৌকির তলে হাত ঢুকাইয়া দিলেন।
তারপর হাত বাহির করিয়া আনিয়া যেমন ছিলেন তেমনি হইয়া গেলেন। আজ তিনি হাসিলেন না, মাথা নাড়িলেন না, কথাও বলিলেন না। আমি একবার খুঁজে দেখি বাবা। কি যে বলিস, মাছ খাস, মাংস খাস, নোংরা হয়ে থাকিস, ঠাকুরকে ছুবি তুই? ছুঁয়েছিস নাকি কখনো? 15 দিনের মধ্যে মাছ মাংস চোখেও দেখে নাই বলিয়া প্রতিবাদ জানানোর বদলে জয়গোপাল তাড়াতাড়ি বলিল, না না, তাই কখনো পারি? আমার বুদ্ধি নেই? চৌকিটি একটু উঁচু করে তুমি একবার দেখো না বাবা, আড়ালে টাড়ালে যদি 2-1 টাকা থাকে। নন্দগোপাল আহত বিস্ময়ে ছেলের মুখের দিকে চাহিয়া রহিলেন। ঠাকুরের আসন উঁচু করে টাকা খুঁজব? তুই খেপে গেছিস? বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে তোর? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মুখ ফিরিয়া লইলেন। চোখ বুজিয়া বলিলেন, কলেজে পড়ার সময় তোর কত তেজ ছিল, সাহস ছিল, তুই এরকম হয়ে যাবি ভাবিনি বাপু। ন্যায়সঙ্গত কাজ করতে আগে তো তোর লজ্জা হতো না? যাদের জন্য অম্বিকা এসেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে ওর ফি দিয়ে দিবি। এতে তোর সংকোচ হচ্ছে কিসের? ভিক্ষা তো চাইছিস না। এভাবে এত কথা নন্দগোপাল কদাচিৎ বলেন, কিন্তু সেজন্য নয়। জয়গোপাল অবাক হইয়া গেল এ ভাবিয়া যে এখানে ধ্যানে বসিয়া নন্দগোপাল কি করিয়া জানিলেন অম্বিকা ডাক্তারের জন্য হঠাৎ টাকার দরকার হইয়াছে। সেইখানে বসিয়া একটু ভাবে জয়গোপাল। মনে আজকের মোটর দুর্ঘটনার মতো একটা দুর্ঘটনা ঘটিয়া যায়। সংসারের প্রত্যেক খুঁটিনাটি তবে এখানে বসিয়া টের পান নন্দগোপাল। তার কৃষ্ণচিন্তার ব্যাকুলতা, মাঝে মাঝে 2 চোখে জল ফেলা, এ সমস্তের কারণ স্ত্রী পুত্রের দুঃখ দুর্দশা হওয়া অসম্ভব নয়। পরলোকের জন্য নয়, ইহলোকের আপন জনেরা সবদিন 2 বেলা পেট ভরিয়া খাইতে পায় না বলিয়া সবসময় অশান্তি জাগিয়া থাকে। তাই সবসময় এমনি ভাবে শান্তি খোঁজেন। তাই স্বাভাবিক, অশান্তি অসহ্য হইয়া উঠিলে যে যেভাবে পারে শান্তি খোঁজে। কয়েক ঘন্টা আগে সেও হয়তো শান্তির খোঁজেই মহেন্দ্রজিতের মোটরের সামনে গিয়ে দাঁড়াইয়াছিল। তাছাড়া ও পাগলামির আর কি মানে হয়? মহেন্দ্রজিতের হাঁটুতে চোট লাগিয়াছিল জোরেই। ধীরে ধীরে হাঁটু ফুলিয়া উঠিতেছিল, ব্যথাও বাড়িতেছিল। এখন আর রক্ত লাগিয়া বিছানা নষ্ট হওয়ার আশঙ্কা ছিল না। তাই জয়গোপালের বিছানাটি পাতিয়া তাকে শুইতে দেওয়া হইয়াছে। ময়লা চাদরটি বদলাইয়া একটা ছেঁড়া কিন্তু পরিষ্কার ধুতি ভাঁজ করিয়া পাতিয়া দেওয়া হইয়াছে বিছানায়। একটি সিগারেট ধরাইয়া মহেন্দ্রজিৎ 2 ভাঁজ ধুতির নিচে ওয়ারবিহীন তেল চটচটে বালিশে মাথা দেওয়ার অস্বস্তি আর হাঁটুর যন্ত্রণা দমন করার চেষ্টা করিতেছিল। জয়গোপাল আসিয়ায় বিনা ভূমিকায় দাবি করিয়া বসিল, ডাক্তারের ফিটা দিতে হবে ভাই। মহেন্দ্রজিৎ চমকাইয়া বলিল, আমার মানিব্যাগ দেখো তো, জামাটার পকেটে আছে নাকি? দেয়ালে মশারি টাঙানোর পেরেকে তার রক্তমাখা পাঞ্জাবিটি ঝুলিতেছিল। পকেটগুলি খুঁজিয়া দেখিয়া জয়গোপাল বলিল, নেই। মহেন্দ্রজিৎ ব্যস্ত হইয়া বলিল, নেই? বুক পকেটে ছিল? কোথায় গেল তবে ব্যাগটা? অনেকগুলি টাকা ছিল ভাই ব্যাগে, 30-এর কম নয়। গাড়িতে পড়ে গেছে নাকি? গাড়িটা যখন উল্টে গেল তখন? জয়গোপালের দৃষ্টির অস্বাভাবিকতা বছরখানেক হয় চোখে পড়ার মতোই স্পষ্ট হইয়া উঠিয়াছে। মনোবেদনায় জল জল আর বুকের জ্বালায় ছল ছল, এই 2 রকম দৃষ্টি। তার এখনকার দৃষ্টি দেখিয়া মহেন্দ্রজিৎ ভড়কাইয়া গেল। নয়তো কোথায় যাবে তোমার ব্যাগ? তোমার 30 টাকার ব্যাগ? আমি তোমাকে গাড়ি থেকে টেনে বার করেছি, বাড়ির মধ্যে এনেছি। বাড়িতে কোথাও পড়ে গিয়েছে ভেবো না, বাড়ির কেউ কুড়িয়ে নিয়েছে। সুযোগ পেলেই আমরা পরের ঘাড় ভাঙি না, তা জেনে রেখো। তাই বললাম আমি। কি জানি বললে কি না, তোমাদের বলা আর করার মানে বোঝা দায়। আর তোমাদের বলা আর করার খুব মানে বোঝা যায় না। গাড়ি উল্টে দিয়ে তুমি আমাদের খুন করার ফিকিরে ছিলে। জয়গোপাল প্রথমটা অবাক হইয়া গেল, তারপর হঠাৎ হাসিয়া ফেলিল। ভর্ৎসনার ভঙ্গিতে মাথা নাড়িয়া বলিল, কোন ঠাসা হলে মানুষ এমনি আবল তাবল বলে। ছেলেবেলায়ও তুই এরকম ছিলি মহেন।
দোষ করে ধরা পড়লে এমন সব অদ্ভুত কৈফিয়ত দিতিস যে হাসতে হাসতে লোকের দম আটকে যেত। এই জন্যে তো অত ভালোবাসতাম তোকে। যে মোটরে চাপা পড়ে সে বেঁচে থাকে, আর যারা চাপা দেয় তারা খুন হয় না। জয়গোপাল হাসিল। হঠাৎ তুই বলা আর ভালোবাসার কথা ঘোষণা করা, এই তিনটি নতুন অস্ত্রে মহেন্দ্রজিৎ একেবারে কাবু হইয়া গেল। সময়ের কবরে বন্ধুত্বকে পুঁতিয়া ফেলা যায়, কিন্তু সুযোগ পাইয়া সে বন্ধুত্ব ভৌতিক উপদ্রব শুরু করিলেই মুশকিল। আর কিছু বলার ছিল না, তবু মহেন্দ্রজিৎ জোর করিয়া বলিল, তোকে বাঁচাতে গিয়ে তো গাড়িটা উল্টে গেল, আমরা তো মরেও যেতে পারতাম। জয়গোপাল গম্ভীর মুখে বলিল, কেন বাঁচাতে গেলি? একবার উপোস করিয়া মেরে ফেলার ব্যবস্থা করবি, একবার বাঁচাবার জন্য নিজের প্রাণ দিতে যাবি। তুই কি খেলা পেয়েছিস নাকি আমার সঙ্গে? এরকম ছেলে মানুষই করতে নেই, বয়স তো হয়েছে। দেখে আসি খুঁজে ব্যাগটা কোথায় পড়ল। গাড়িতেই ব্যাগটা পাওয়া গেল। অম্বিকা ডাক্তার ধৈর্য ধরিয়া বসিয়াছিলেন। একদিনের বদলে একেবারে 4 দিনের ফি পাওয়ার আনন্দে তিনি জয়গোপালকে আশীর্বাদ করিয়া বলিলেন, বেঁচে থাকো বাবা। মহেন্দ্রজিৎকে ব্যাগটা ফেরত দিয়া জয়গোপাল বলিল, 8 টাকা নিয়েছি। তেল চটচটে বালিশের নিচে ব্যাগটা গুজিয়া দিয়া মহেন্দ্রজিৎ বলিল, আমার কিন্তু দোষ ছিল না ভাই, চাকরি করার একটু ইচ্ছে আমার ছিল না, বাবা জোর করে নেওয়ালেন। এত যে রাগ করছিস তুই, তোর যে চাকরিটা হতোই তার কি মানে আছে? জয়গোপাল বলিল, হতো কি, হয়ে গিয়েছিল। তবে রাগটাগ আমি করিনি ভাই, আর কেউ হলে অবশ্য রাগ হতো, কিন্তু তুই হলি আমার ছেলেবেলার বন্ধু, এই সামান্য কারণে তোর উপরে রাগ করব? জয়গোপাল চৌকির প্রান্তে বসিল। মহেন্দ্রজিতের হাঁটুটা ভালো করিয়া দেখিয়া বলিল, তোর মনে আছে মহেন, একদিন দুপুরবেলায় স্কুল পালিয়ে দুজনে কাঁচা আম খেতে এসেছিলাম, গাছ থেকে পড়ে তোর হাঁটু ভেঙে গিয়েছিল? মহেন্দ্রজিৎ ভ্রু কুঁচকাইয়া বলিল, কবে? মনে নেই? তোর কিছু মনে থাকে না মহেন, হয়তো এই হাঁটুটাই ভেঙেছিল। হাঁটু ভাঙিয়া থাকিলে সে কথা মনে না থাকিবার কারণ মহেন্দ্রজিৎ ভাবিয়া পায় না, অস্বীকার করাও অসম্ভব। হাঁটু ভাঙিয়াছিল কি ভাঙে নাই তাইলে তর্ক করার জন্য জয়গোপাল পুরনো দিনের কথা তোলে নাই। স্কুল পালাইয়া যারা কাঁচা আম খাইতে আম গাছে উঠিত, তাদের মধ্যে কি নিবিড় বন্ধুত্ব ছিল। জয়গোপাল শুধু সেই কথাটা মনে করাইয়া দিতে চায়। গাছ হইতে পড়ার কথাটা কল্পনা হইতে পারে, দুজনের মধ্যে যে অচ্ছেদ্য বন্ধন ছিল সেটা সত্য। খাওয়ার ব্যাপারটা সংক্ষেপেই চুকিয়া গেল। ডাল, ভাত আর তরকারি। 2টি শিশুর জন্য যেটুকু দুধ ছিল বাড়িতে, তাও দুজনকে ভাগ করিয়া দেওয়া হইল। ওবেলা দুধ আসে তো আসিবে, না আসিলেও ক্ষতি নাই। এবারের কচি ছেলেমেয়েরা 2-1 দিন বার্লি বা সটি খাইয়া থাকিতে জানে। শুয়া শুয়ায় মহেন্দ্রজিৎ ভাত খাইতেছিল, উঠিবার ক্ষমতা ছিল না। একটা সিগারেট ধরাইয়া সে ভাবিতেছিল বাড়ি ফেরার কথা। গাড়িটা চলিলেও গাড়ি চালানো তার পক্ষে অসম্ভব, কিন্তু যেভাবেই হোক যাওয়া চাই। এ বাড়িতে একটা দিনও সে অতিথি হইয়া থাকিতে পারে না। প্রতি মুহূর্তে তার মন যেন বেশি মুশড়াইয়া যাইতেছে, মনের অস্বস্তি বাড়িতেছে। জয়গোপাল খাইয়া আসিল। যাওয়ার কথা শুনিয়া সে আশ্চর্য আহত হইল। অনুযোগ দিয়া বলিল, একটা দিন গরিব বন্ধুর বাড়ি থাকতে তোর কষ্ট হবে? একটু সুস্থ না হয়ে এ অবস্থায় চলে যাবি? মহেন্দ্রজিৎ বলিল, সেজন্য নয়, হাঁটুটার একটা ভালো ব্যবস্থা না করলে। ডাক্তার সেক দিতে বলে গেলেন, মেয়েদের খাওয়া হলেই সেক দেবার ব্যবস্থা করে দেব। এ কথার জবাব নাই। জয়গোপালের ক্ষুব্ধ অনুযোগে মহেন্দ্রজিতের মন যেন আরও মুশড়াইয়া গেল। কোনো এক অজানা জগতের মানুষ যেন জয়গোপাল। আগাগোড়া সে যেন অদ্ভুত দুর্বোধ্য নিয়ম মানিয়া চলিতেছে। অল্প বয়সে প্রীতির সম্পর্ক কি ইস্পাতে তৈরি হয় যে বছরের পর বছর চলিয়া গেলেও অবিকৃত থাকিয়া যাইবে? চাকরি কাড়িয়া লওয়ার অভিমানে বন্ধুর মোটরের নিচে জীবন বিসর্জন দিতে গিয়াছিল ভাবিলেই গা ছমছম করে। ডাক্তারের ফি দেওয়ার জন্য নিঃসংকোচে টাকা দাবি করা, কলহ করিতে করিতে
তুমির বদলে তুইকে স্বাভাবিক করিয়া তোলা, অতীত দিনের কথা বলিতে বলিতে সমস্ত মুখ আনন্দে উজ্জ্বল হইয়া ওঠা, আরও কত কি, স্থূল এবং সূক্ষ্ম, স্পষ্ট ও ইঙ্গিত। গরিব বন্ধু, গরিব বন্ধুদের চুলোয় পাঠাইয়া তার তো কোনোদিন ভাবনা হয় নাই, মনের মধ্যে তোলপাড় করিতে থাকে নাই। আজ একদিনে জয়গোপাল একাই কি তার জীবনের এই চিরন্তন রীতি উল্টাইয়া দেবে? ঘরের ঠিক বাহিরে বারান্দায় মেয়েরা খাইতে বসিল, বিনা, কনক আর শোভারানী। পেটের জ্বালাতেই হোক আর অম্বিকা ডাক্তার নাকে দেওয়ার জলের সঙ্গে মেশানোর জন্য যে ওষুধটা দিয়া গিয়াছিলেন তার গুণেই হোক, শোভারানীর নাকের যন্ত্রণা বোধহয় কমিয়াছে, কারণ খাইতে বসিয়া মৃদু একটা খোনা সুরে তাকে বেশ কথাবার্তা বলিতে শোনা গেল। গয়নার কথা উঠিল খুবই সহজে, তার নিজেরই একটা প্রশ্নের সূত্রে। তোমাদের হাতে শুধু একটি করে চুড়ি কেন ভাই? বিনা ও কনক ভাতে গ্রাস গিলিয়া মুখ চাওয়া চাই করিল। একটা অতিরিক্ত ঢোক গিলিয়া কথাটার জবাব দিল বিনা। বেশি গয়না পড়তে আমাদের ভালো লাগে না, সব বাক্সে তোলা আছে। শোভারানী সায় দিয়া বলিল, আমারও ভাই, দেখো না, বাইরে বেরিয়েছি তবু এই সরু ফিনফিনে হাটটি বদলে বিছে হাটটি পরে আসিনি। এমন ভারী আমার সে হাটটা, সোনা আছে 17 না 18 ভরি। নেকলেসটা গলায় দিতে যদি বা সাধ হয়, সে হাটটা পরতে একটু ইচ্ছে করে না। কটা বাজবে এখন? 12:30 হবে না? এমন ভুলো মন ভাই আমার, ঘড়িটা হাতে লাগিয়ে আসতে পর্যন্ত ভুলে গেছি। সোনার ঘড়ি বুঝি? কনক জিজ্ঞাসা করিল। হ্যাঁ, কাঁটার দাগগুলোতে কি যেন বলে, তাও মাখানো আছে, অন্ধকারে জলজল করে। তোমার স্বামী কি করেন? স্বামী কিছু করে না বলিয়া হয়তো নয়, নতুন বউ বলিয়াই স্বামীর কথায় কনক বোধহয় লজ্জা পাইল। বিনা বলিল, দাদা কিছু করে না, চাকরি বাকরি খুঁজছে। কদিন আগে একটা ভালো চাকরি হয়েছিল, ছেলেবেলার এক বন্ধু বজ্জাতি করে নিজে চাকরিটা ভাওতা দিয়ে নিয়ে নিলে। তোমার নেকলেসে কভরেই সোনা আছে, তা তো বললে না? ঘরের মধ্যে জয়গোপাল বলিল, একটা সিগারেট দে তো মোহেন, দেখি কেমন লাগে টানতে। সিগারেট ফুরিয়ে গেছে। তোর তো তাহলে ভারী অসুবিধা হবে, পয়সা দে, আনিয়ে দিচ্ছি। মহেন্দ্রজিতের বিহ্বল দৃষ্টি কড়িকাঠের দৈর্ঘ্য মাপিতেছিল। এ কথা সে জবাব দিল না। তারপর বারান্দায় মেয়েরা না শুনিতে পায় এরকম নিচু গলায় বলিল, তুই চাকরি করবি জয়ু? করব না, চাকরি না করলে খাবো কি? আমার কাছে যাস, বাবার অফিসে ঢুকিয়ে দেব। প্রথমটা মাইনে খুব কম বলে যদি আপত্তি করিস তাহলে কিন্তু চলবে না। বিপিনবাবু বলে একজন বুড়ো ভদ্রলোককে বছর শেষ হলে ছাড়িয়ে দেওয়া হবে, সে পোস্ট আমি তোকে দেওয়াবো। বাবা অবশ্য গোলমাল করবেন, গলা দেখাবার চেষ্টা করবেন প্রথমটা, কিন্তু আমি জোর জবরদস্তি করলে। কোঁচার খুঁটে মুখ মুছিয়া জয়গোপাল সজোর একটা নিঃশ্বাস ত্যাগ করিল। তার ঘুম আসিতেছিল। বাঁচিয়া থাকাটাই এ জগতে সবচেয়ে পরিশ্রমের কাজ। কাজ না থাকিলে যৌবনেই এমন গভীর শ্রান্তি আসে। পেটে ভাত পড়িলেই চোখে ঘুম আসিয়া প্রমাণ করিয়া দেয় অকাল বার্ধক্যের আবির্ভাব ঘটিয়াছে। তবে আজকের মতো দুর্ঘটনা, ঘটনা উত্তেজনায় ঠাসা দিনটিতে চোখে তার ঘুম আসা উচিত হয় নাই। মাথায় একটা ঝুঁকি দিয়া জয়গোপাল জিজ্ঞাসা করিল, কবে যাব তোর কাছে? 8-10 দিন পরে যাস, বাবাকে বলে কই রাখবো, আমার হাঁটুর ব্যথাটা কমবে। জয়গোপাল হঠাৎ অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল। বিনার শিশু যখন জন্মায় বাড়িতে কিছু কাঠকয়লা আসিয়াছিল। 2-1 দিন এবারের ব্যাপার দেখিয়া শুনিয়া শিশুটি পলাইয়া গিয়াছে। কাঠকয়লাগুলি আছে। একটা ভাঙা কড়াইয়ে সেই কয়লার আগুন করিয়া জয়গোপাল নিজেই মহেন্দ্রজিতের হাঁটুতে সেক দেওয়ার ব্যবস্থা করিয়া ফেলিল। এমনকি এখনো ব্যবহারযোগ্য পুরনো একটি আলোয়ান ভাঁজ করিয়া সেক দেওয়ার কাজে লাগাইতেও তার কিছুমাত্র দ্বিধা জাগিল না। সেক দিতে দিতে নিচু গলায় বলিল, আমার আর একটা উপকার করতে হবে ভাই তোকে। ওই যে আমার বোনকে দেখলি, তোর স্ত্রীর নাকে যে জল লাগা ছিল,
ওর স্বামীর জন্য একটা কাজ জুটিয়ে দিতে হবে। 25-30 টাকার যেমন তেমন একটা কাজ, তুই একটু চেষ্টা করলেই হয়ে যাবে। শেক দিতে আরম্ভ করা মাত্র মহেন্দ্রজিৎ আরাম বোধ করিতেছিল। মনের অস্বস্তিও তার অনেকটা কমিয়া আসিয়াছে। সে চোখ বুজিয়া বলিল, আচ্ছা দেখব, কিন্তু ওর নাকে যে জল দিচ্ছিল সে কি তোর বোন? জয়গোপাল একটু ভাবিয়া বলিল, তুই যখন দেখতে গিয়েছিলি তখন যে দিচ্ছিল সে নয়, পরে যে দিচ্ছিল সে। কথাটা বানানো নয়। জয়গোপালের নির্দেশে সত্য সত্যই কনকের বদলে বিনা শোভারানী সেবা আরম্ভ করিয়াছিল। সে নিজে যখন মহেন্দ্রজিৎকে লইয়া পড়িয়াছে, স্ত্রীকে তার স্ত্রী সেবা করিতে দেওয়াটা জয়গোপালের মনে হয়েছিল বাহুল্য, সেবার অপচয়। তার চেয়ে অনুপস্থিত স্বামীর প্রতিনিধি হিসেবে বিনা কিছু দাবি সৃষ্টি করিয়া রাখিলে হয়তো কাজে লাগিতে পারে। এটুকু বুঝিতে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয় না। যে মন এভাবে চিন্তা করে সে মনের যে কি অবস্থা হইয়াছে ভাবিতে গিয়া মহেন্দ্রজিতের মানসিক অস্বস্তি আবার পূর্বের মতো প্রবল হইয়া উঠিল। এ বাড়ির যে খাদ্য পেটে গিয়াছিল, আবার যেন সে তার তিক্ত স্বাদটা অনুভব করিতে লাগিল। কড়াইয়ে কাঠকয়লা পুরিবার গন্ধে বাতাস এত ভারী হইয়া উঠিয়াছে যে টানিয়া টানিয়া শ্বাস গ্রহণ না করিলে দম যেন আটকাইয়া যাইবে। জয়গোপালের মনের অবস্থা যেরকমই হইয়া থাক, অন্য কোনো রকম হওয়া যে সম্ভব ছিল না। নিজের অসমাপ্ত বিকৃত অনুভূতিগুলি যেন তার অকাট্য প্রমাণের মতো মহেন্দ্রজিৎকে অতিরিক্ত নির্মমতার সঙ্গে পীড়ন করিতে থাকে। কয়েক ঘন্টার মধ্যে এবারের আবহাওয়া তাকে যদি এমন করিয়া দিতে পারে, দিনের পর দিন এখানে বাস করিতে করিতে জয়গোপালের আরও বেশি খাপছাড়া হওয়া উচিত ছিল। কিন্তু মিনিটে মিনিটে তার জয়গোপাল নব নব যন্ত্রণা আবিষ্কার করিয়া চলিয়াছে কেন? সে তো স্বীকার করিয়াছে ওদের চাকরি করিয়া দিবে। মহেন্দ্রজিৎ চোখ মেলিল। কোণঠাসা অসহায় শত্রুর চরম অস্ত্র প্রয়োগ করার মতো অস্বাভাবিক জোর দিয়া বলিল, বুঝলি জয়ু, যেমন করে পারি তোর আর তোর বোনের স্বামীর চাকরি আমি করে দেবই। যদি না দেই। বারান্দায় শোভারানী বিনাকে বলিতেছিল, আজ সারাদিন বেরিয়ে কাল সকালে আমরা মোটরে বর্ধমান চলে যেতাম। কে জানতো এমন কাণ্ড হবে? তবু প্রাণে প্রাণে যে বেঁচে গেছি তাও আমাদের ভাগ্যি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, চাকরি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।